দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আজও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধ দিবস কর্মবিরতি পালন। রোগী ও স্বজনদের চরম ভোগান্তি। আমরা অসুস্থতা রোগী, আমরা এতক্ষণ তো দাঁড়া থাকতে পারছি না। বলছে ওদের কর্মবিরতির পরে দেবে, এটা একটা আমাদের ভোগান্তি। 3 দফা দাবিতে বিভিন্ন জেলায় কমপ্লিট শাটডাউনে প্রাথমিকের শিক্ষকরা। কোথাও কোথাও দপ্তরি ও অভিভাবকদের সহায়তায় পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা। রোগীর চাপে বাগেরহাটের 250 শয্যা হাসপাতালে হিমশিম অবস্থা। শয্যা সংকটে মেঝে বারান্দাতেও চলছে চিকিৎসা। প্রকট ডাক্তার নার্সের সংকট। 4 দিন ধরে এখানে ভর্তি হয়েছে, এখনো কোনো বেড পাই নাই। প্রত্যেকটা রোগী হলো ডেঙ্গু রোগী, তার মাঝে আমাকে এরকম করে যদি রাখে তা তো আমাদেরও হবে। এত রোগীর রোগ তো আসলে এখানে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। নার্সের সংখ্যার তুলনায় রোগী 4 ডবল। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছে আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো বিস্তারিত। দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশের সরকারি হাসপাতালগুলোর অর্ধবেলা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল থেকেই বেলা 12টা পর্যন্ত দেশের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে চলে এই কর্মবিরতি। এতে রোগ নির্ণয়, পরীক্ষা এবং ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। অনেকেই পরীক্ষা নিরীক্ষার জন্য ছুটে যান বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। আন্দোলনকারীদের অভিযোগ, বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হলেও কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব এবং আমলাতান্ত্রিক জটিলতায় তাদের দাবি বাস্তবায়িত হচ্ছে না। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। বলছে ওরা 12টার পরে দিবে, বলছে ওদের কর্মবিরতির পরে দিবে, এটা একটা আমাদের ভোগান্তি। আমরা অসুস্থতা রোগী, আমরা এতক্ষণ তো দাঁড়া থাকতে পারছি না। বন্ধ করে দিয়েছে, বলে আমাদের কর্মবিরতি দেওয়া যাবে না। 3 ঘন্টা পর আমরা ম্যাক্সিমাম সময়ে আমাদের ফাইলটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে আটকায় যায়। ওখান থেকে আমাদের ফাইলটা কেন আজ পর্যন্ত সাড়া পাচ্ছে না, এটা আমাদের আসলে অত্যন্ত দুঃখের বিষয়। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, আন্দোলনের বিষয়ে রোগী স্বজনরা কি বলছেন, তাদের ভোগান্তি কেমন? ডাক্তাররাও তো চিকিৎসা দিতে সমস্যার মুখোমুখি হচ্ছেন। শাফিন, সকাল থেকে আসলে রোগী স্বজন তারা এসে হতাশাগ্রস্ত হয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। কারণ ডাক্তার যখন তার দেখার পরে যাদের পরীক্ষা নিরীক্ষা দিচ্ছেন, সেক্ষেত্রে তারা যখন পরীক্ষা নিরীক্ষা করাতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু তারা বাধাগ্রস্ত, সেক্ষেত্রে তারা ভোগান্তির মধ্যে পড়েছেন। তখন তারা আসলে রিপোর্ট না আসা পর্যন্ত, পরীক্ষা না করা পর্যন্ত কিন্তু ডাক্তাররাও সেই যে রোগগুলো নির্ণয় করা সেটিও করতে পারছে না। সেক্ষেত্রে বলা যায় যে ভালোই ভোগান্তির সৃষ্টি হয়েছে। এবং সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত, একটু আগে তাদের যে আন্দোলন, এই টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের এই আন্দোলনের কারণে তাদের এই যে অর্ধ দিবস কর্মবিরতির কারণে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এর ফলে যেমন রক্ত পরীক্ষা, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই এর মতো গুরুত্বপূর্ণ যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে। এবং আন্দোলনকারীরা তারা আমাকে যেমনটি বলছেন যে মেডিকেলের টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট পদে সৃষ্টির পর থেকে তাতে পদোন্নতির কোনো সুযোগ রাখা হয়নি এবং বারবার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেনি মন্ত্রণালয়। সে কারণেই তাদের যে আন্দোলন, এবং তারা যেমনটি বলছেন দাবি না মানা হলে তাদের আন্দোলন কিন্তু চলবে। এবং এখন পর্যন্ত আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে বহির্বিভাগ, সেই বহির্বিভাগে রয়েছি। একটু আগে ডাক্তারদের সাথে কথা হচ্ছিল, ডাক্তাররাও আসলে কিছুটা এই সমস্যার মধ্যে পড়েছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ এই যে যারা আন্দোলনকারী রয়েছেন টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের সাথে কিন্তু কথা বলছেন এই সমস্যার সমাধানে। এবং যতটুকু দেখতে পাচ্ছি যে রাজশাহী মেডিকেল কলেজ আসলে শুধু রাজশাহীর নয়, এই
4টি জেলার মানুষ আসলে এবং খুলনা থেকেও বগুড়া থেকেও কিন্তু মানুষজন আসে এখানে সেবা নিতে। তো বলা যায় যে সকাল থেকে দূর দূরান্ত থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মানুষজন সেবা নিতে এসে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন এবং এই সমস্যা যেন খুব দ্রুত সমাধান হয় রোগী স্বজনদের প্রত্যাশা কিন্তু সেটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এবং সরকারের কাছে। শাফিন, তারেক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছিলেন। বিস্তারিত আরও খোঁজ খবর রাখবেন এ বিষয়ে নিশ্চয়ই। আজও দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3 দফা দাবিতে সহকারী শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে স্কুল ভেদে দেখা গেছে ভিন্ন ভিন্ন চিত্র। কোথাও কোথাও সহকারী শিক্ষকদের কর্মবিরতি থাকায় কর্মচারীদের নিয়ে বার্ষিক পরীক্ষা অব্যাহত রাখেন প্রধান শিক্ষক। কিছু স্থানে অভিভাবকরাও সহায়তা করেন। তবে কয়েক জেলায় কর্মসূচি শিথিল করে পরীক্ষা নিয়েছেন সহকারী শিক্ষকরাও। এদিকে সহকারী শিক্ষকদের কমপ্লিট শাটডাউনের কারণে বিভিন্ন জেলায় পুরোপুরি বন্ধ রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা। 3 দফা দাবিতে গেল কয়েকদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ কর্মবিরতি পালন করেন। সহকারী শিক্ষকদের এই কর্মবিরতি নিয়ে আরও বিস্তারিত জানতে চাই। এ বিষয়ে বরিশাল থেকে জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, বরিশালের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষা হচ্ছে কিনা? এটি তো একটি গুরুত্বপূর্ণ সময় শিক্ষার্থীদের জন্য। বছর শেষে আসলে পরবর্তী ক্লাসে উত্তরণের প্রক্রিয়াটি কিভাবে হবে? শাফিন, নিশ্চয়ই আসলে সারাটা বছর শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনা করেন ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য এবং চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে কিন্তু তারা পরবর্তী ক্লাসে উঠেন। তবে বরিশালের যারা সহকারী শিক্ষক রয়েছে তারা কিন্তু সেই বিষয়টি আমলে না নিয়ে কিন্তু তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবিতে তারা অনড় রয়েছে। এবং আমি সকাল থেকে বরিশাল সিটি কর্পোরেশন এবং বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়েছি এবং প্রত্যেকটি উপজেলা থেকেই আমরা আসলে তথ্য পেয়েছি যে সহকারী শিক্ষকরা এখনো তাদের যে 3 দফা দাবিতে যে কর্মবিরতি বা কমপ্লিট শাটডাউন সেই কর্মসূচি তারা পালন করে যাচ্ছেন। এবং যেহেতু উপজেলা শিক্ষা কর্মকর্তা বা জেলা শিক্ষা কর্মকর্তা বা সরকারের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে যে পরীক্ষা নিতে হবে এবং সেই অনুযায়ী আজ বরিশালের বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়, যেসব বিদ্যালয়ে আমরা খোঁজ নিতে পেরেছি, পরীক্ষা চলছে এবং সকালে প্রধান শিক্ষক এবং অভিভাবকদের সহযোগিতায় তারা কিন্তু পরীক্ষা নিয়েছে এবং সকালের দিকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3 শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং বেলা 11টায় পরীক্ষা শেষ হয়েছে, সকাল 9টা থেকে 11টা। এবং স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে যে দুপুর 1:30 থেকে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে পরীক্ষা সেটি শুরু হবে। তবে এখানকার যারা সহকারী শিক্ষক রয়েছে তারা কিন্তু স্কুলে উপস্থিত আছেন, কিন্তু তারা আসলে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমে অংশ নিচ্ছেন না এবং তারা জানিয়েছেন যে তাদের যে যৌক্তিক 3 দফা দাবি, সেই 3 দফা দাবি পূরণ হলেই তারা সাথে সাথেই তারা ক্লাসে ফিরে যাবেন, শিক্ষার্থীদের যে পরীক্ষা কার্যক্রম রয়েছে সেই পরীক্ষা কার্যক্রমে অংশ নেবেন। তবে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন বা শিক্ষার্থীরা অভিভাবকরা রয়েছেন তারা বলছেন যে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা কিন্তু পরীক্ষা নিচ্ছেন এবং প্রধান শিক্ষককে সহযোগিতা করেছেন। এবং প্রধান শিক্ষক জানিয়েছেন যে আসলে একটি পরীক্ষা নেওয়া সহকারী শিক্ষকদের বাদ দিয়ে অনেকটাই কষ্টকর, যেহেতু সরকারের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা অভিভাবকদের সহযোগিতা নিচ্ছেন। এবং বরিশালের অধিকাংশ বিদ্যালয় কিন্তু আমরা এই চিত্র দেখেছি যে পরীক্ষা হচ্ছে। গতকালকে আমরা বেশ কয়েকটি সিটি কর্পোরেশনের মধ্যে বেশ কয়েকটি স্কুলে দেখেছিলাম যে পরীক্ষা নিচ্ছে না বা বিশৃঙ্খল কিছু পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, কিন্তু আজ কিন্তু সেই স্কুলগুলোতেও কিন্তু শিক্ষক যারা প্রধান শিক্ষক আছেন সেই প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে অভিভাবক এবং অন্যান্য যারা স্কুলের কর্মচারী রয়েছে তাদের সহযোগিতায় পরীক্ষা চলছে এবং তারা জানিয়েছেন যে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো কিন্তু তারা পর্যায়ক্রমে নিয়ে নেবেন। শাফিন। কাউসার, ধন্যবাদ আপনাকে। ঢাকা সহ বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। এবারের উৎপত্তিস্থল নরসিংদী, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সকাল 6:14 কেঁপে ওঠে নরসিংদীর নানা স্থাপনা। রিক্টার স্কেলে 4.1 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জেলার শিবপুরে। এর আগে 21 নভেম্বর সকাল 10:38 দেশের বিভিন্ন জেলায় 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। গেল 2 সপ্তাহে বেশ কয়েকবার দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে, যার 4টিরই উৎপত্তিস্থল নরসিংদী।
তবে এবারের কম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। ভোরে উপজেলার শমশেরনগর এলাকায় পচা ভান্ডার সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গ্রামের সবুজ মিয়া সহ কয়েকজন সীমান্ত এলাকায় গেলে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এতে ঘটনাস্থলেই মারা যান সবুজ। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। 61 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম জানান, এই ঘটনায় সকালে বিজিবি বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হয়েছে। এরপর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে। ঝিনাইদহে নিখোঁজের 15 ঘণ্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জড়িত সন্দেহে আটক করা হয়েছে প্রতিবেশী নারীকে। বুধবার রাতে শহরের পবহাটি গ্রামের একটি বাসা থেকে উদ্ধার করা হয় 3 বছরের শিশু সাইমা আক্তার সাবার মরদেহ। নিহতের স্বজনরা জানান, বুধবার সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় সাবা। এ ঘটনায় সাধারণ ডায়েরি করেন শিশুটির পিতা সাইদুল। আশপাশে তল্লাশি চালানো হলেও মেলেনি শিশুটির খোঁজ। রাত 10টা নাগাদ মরদেহের সন্ধান মেলে। এই ঘটনায় প্রতিবেশী এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রোগীর চাপে হিমশিম বাগেরহাটের 250 শয্যা জেলা হাসপাতাল। নিয়মিত রোগীদের পাশাপাশি সম্প্রতি বেড়েছে ঠান্ডাজনিত ডেঙ্গু রোগীর আনাগোনাও। শয্যা সংকটের মেঝে বারান্দায় নিতে হচ্ছে চিকিৎসা। প্রকট হয়ে উঠেছে দীর্ঘদিন ধরে থাকা চিকিৎসক ও নার্স সংকট। মেঝে, বারান্দা কিংবা করিডোর, শয্যা সংকটে যেখানে জায়গা মিলছে সেখানেই বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এই দৃশ্য বাগেরহাট 250 শয্যা হাসপাতালের। নিয়মিত রোগীদের পাশাপাশি কয়েকদিন ধরে যোগ হয়েছে ঠান্ডাজনিত এবং ডেঙ্গু রোগী। ধারণ ক্ষমতার চেয়েও বেশি রোগীর কারণে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। নিরুপায় সেবা প্রত্যাশী ও স্বজনদের দিন কাটছে চরম ভোগান্তিতে। মশাটা একটু কারণে মশারি টাঙ্গায় না, পরে বেড পাচ্ছি না। অনেক লোকজন আছে বেডে, এর জন্য বেড পাচ্ছি না। আমরা বাথরুমের পাশে আমরা বেড নিয়ে আসছি, এখন উপায় নেই, গরিব মানুষ কি করব বলেন। 4 দিন ধরে এখানে ভর্তি হয়েছে, এখনো কোনো বেড পাই নাই। অসংখ্য রোগী এখানে থাকতে খুব সমস্যা হচ্ছে। শুধু ভোগান্তিই নয়, চিকিৎসক নার্সদের বিরুদ্ধে অসদাচরণ সহ নানা অভিযোগও করেন রোগী ও তাদের স্বজনরা। সংশ্লিষ্টদের সরল স্বীকারোক্তি, চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। বলছি এতে কি দুবারে কোনো ঔষধ আছে রুগীর? কয় দুবারে কোনো ঔষধ নাই। আমি অন্য এক নার্স দেখাইছি, কইছি দুবারে ঔষধ আছে। তারপরে আমাকে দ্বারা বলেন নাই, এখন এই ঔষধে যা নাই বাইরে দিয়ে কিনগে না লাগবে। তাই সেটা কিনগে না লাগবে, সেটা আমার তো বলবে। প্রত্যেকটা রুগী হলো ডেঙ্গু রুগী, তার মাঝে আমাকে এরকম করে যদি রাখে তা তো আমাদেরও হবে। এটা কেন ডাক্তার মেনটেন করে না? প্রতিদিন আরো রোগী ভর্তি হচ্ছে। এত রোগীর রোগ তো আসলে এখানে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। মশারি ঠিক মতো ওরা টানাতে পারতেছে না। আমাদের এত রোগীর চাপ, আমরা আসলে পেরে উঠতেছি না। রোগীর তুলনায় নার্সের সংখ্যার তুলনায় রোগী 4 ডবল। এমন রোগীর চাপ যে হাসপাতালে, সেখানে শয্যা সংকটই একমাত্র নয়, রয়েছে চরম জনবল সংকটও। হাসপাতালে 58টি চিকিৎসক পদের বিপরীতে রয়েছেন মাত্র 26 জন। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 91টি পদের মধ্যে শূন্য 54টি। হাসপাতালের যে সমস্ত রোগী আছে এবং যা থাকে, যে জনবল আছে, তা দিয়ে আসলে আমার কষ্টসাধ্য হয়ে পড়ে। আমার হিমশিম খাই। আমরা চেষ্টা করি, আমার কর্মীরা চেষ্টা করতেছে। হাসপাতালটিকে 2022 সালে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নোয়াখালী সদরে বিআরটিসি ডিপোতে থাকা 2টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকালে সুধারাম থানার ওসি কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে সদর উপজেলার সোনাপুর বাস ডিপোতে এই ঘটনা ঘটে। ডিপোতে 21টি বাস ছিল, এর মধ্যে 2টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়রা ও মাইজদি ফায়ার স্টেশনের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুলবাহার ও মালতী নামে 2টি বাসের উপরের অংশ পড়ে যায়। অন্য আরেকটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুধারাম থানার ওসি কামরুল ইসলাম জানান, কারা এবং কি কারণে আগুন দিয়েছে তদন্ত শেষে তা জানা যাবে। খুলনায় আদালতের সামনে দিনে দুপুরে গুলি আর ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ যায় হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজনের। জনসম্মুখে এমন হত্যাকাণ্ড আতঙ্কিত
পরিবারের সদস্যরা। নিরাপত্তাহীনতায় কেউ মামলা করার সাহসও করছে না। পুলিশের ভূমিকা নিয়েও অভিযোগ করেছে দুই পরিবার। অন্যদিকে খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারকারী ৩টি গ্রুপের মধ্যে দ্বন্দ্বকে সামনে রেখে এই খুনের ঘটনার তদন্ত করছে পুলিশ। দুজন খুন হইছে, দুজন পুলিশের সামনে খুন হইছে, জনগণের সামনে খুন হইছে। পারলো না আমার বাবারে বাঁচিয়ে রাখতে, পারলো না। বাবাকে হারিয়ে এভাবেই আর্তনাদ করছে নিহত হাসিব হাওলাদারের ১৩ বছরের মেয়ে হাবিবা হাওলাদার। আর ২ বছরের হাফসার এখনো অনুভূতিতেই নেই বাবা আর কখনোই ফিরে আসবে না। হাসিবকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। আদালতের সামনে খুন হওয়ায় পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তাদের। হত্যাকারীদের পাশাপাশি পুলিশেরও বিচার চান তারা। যে কেসের জন্য হাজিরা দিতে গেছে সেটাও আমার ভাইয়ের নামে মিথ্যে কেস দিয়েছে, কারণ যেই কেসটা করছে তখন আমার ভাই হসপিটালে আমার বাচ্চা নিয়েছিল। পুলিশরা এখন মিথ্যা অপবাদ দিচ্ছে, আমার ভাই বলে শীর্ষ সন্ত্রাস। হাজিরা দিয়ে কোর্টের এক পাও নামছে তখনই গুলি করেছে, তাহলে এর ভার সমস্ত সরকারের নিতে হবে। একদিকে প্রিয়জন হারানোর শোক, অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। এ কারণে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে হত্যাকারীদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি তাদের। আমরা নিরাপত্তাহীন ভুগতেছি যে ওরা যখন তখন আবার আমাদের আটক করতে পারে। আমার চাচার সবচেয়ে কাছের ছিলাম আমি, আমারে মারবে না এই দেবে কে? ছোট ছোট দুটো বাচ্চা ছুঁয়ে গেছে, এর বিচার কি করে হবে? আমার এই ছেলের বিচারটা আপনারা সুষ্ঠুভাবে করে দেবেন। কিরা কি করেছে না করেছে আমরা সেই চোখে দেখিনি। অপরদিকে রূপসা উপজেলার বাগমারা এলাকার এজাজ শেখের পরিবারের একমাত্র ছেলে ফজলে রাব্বি রাজন। তার ৪ বছরের মেয়ে বুঝতেই পারছে না বাবা নেই। ছেলেকে হারিয়ে মাতম চলছে এই পরিবারেও। রাজনের কোনো শত্রু ছিল না। কারা এই হত্যাকাণ্ডে জড়িত বুঝতেও পারছে না পরিবারের সদস্যরা। মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন তারাও। মনে যদি ভয় থাকতো তাহলে সে তো একা আদালত চত্বরে আদালতে সে যেত না। আমার ছেলে দেখিনি, আমরা কেউ জানি না। আমি একজনের লোকের নাম করলাম, আমার সমস্ত তারা তো নাও করতে পারে, তা খালি খালি শত্রু বাড়ায় লাভ নেই। আমার যা যাওয়ার তো গেছে। পুলিশের ধারণা সব তথ্য নিশ্চিত হয়েই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে হত্যা মিশনে অংশ নেওয়া ৬ থেকে ৭ জনকে চিহ্নিত করেছে পুলিশ। রিপন নামের একজনকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। দুজনের ৬টা করে মামলায় আছে। সেহেতু আমরা এখন পর্যন্ত যেটা জেনেছি, এটা ২টি সন্ত্রাসী গ্রুপের আধিপত্যকে বিস্তার করে তারা এই ঘটনা ঘটিয়েছে। শনাক্ত আমরা করতে পেরেছি কারা কারা কতজন ছিল, কিভাবে ছিল, তারা কিভাবে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। গত রোববার বেলা 12:15টার দিকে আদালতের প্রধান ফটকের সামনে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় হাসিব ও রাজনকে। তারা একটি অস্ত্র মামলায় আদালতে হাজিরা দিয়ে ওই স্থানে চা পানের জন্য দাঁড়িয়েছিল। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। এ ছিল সংবাদ সারা দেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।